সিনেমা শুরুতে দেখি মাইক তার স্ত্রীকে বিদায় জানিয়ে হেলিকপ্টারে উঠে তার নেক্সট মিশনে যাত্রা শুরু করার জন্য। সাথে ছিল তার সহকর্মী টমি। মিশন শুরুর দিকে তারা তাদের টার্গেটের জন্য মরুভূমির একটি উঁচু জায়গাতে ওত পেতে থাকে। টমি বেশি কথা বলতো, তবে মাইক খুবই সিরিয়াস ছিল। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় বেশ কয়েকজন মানুষ হেঁটে আসছে, আর অন্যদিকে গাড়িতে করে বেশ কয়েকজন গার্ড আসছে। আসলে তাদের টার্গেট ছিল 65 বছর বয়সী এই ব্যক্তি। তারা তাদের টার্গেটের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। হঠাৎ করে নববিবাহিত এক কাপল চলে আসে, আর এদের জন্য তারা তাদের টার্গেটে হিট করতে পারছিল না, কারণ তারা ইনোসেন্ট কাউকে টার্গেটের জন্য মারতে পারে না। তারা তাদের কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করতে শুরু করে। ইতিমধ্যে দুজন গার্ড তাদেরকে দেখে ফেলে, আর তারা তাদেরকে গুলি করতে শুরু করে, আর তাদের টার্গেট আত্মগোপনে চলে গিয়েছে। মাইক এবং টমি পালাতে শুরু করে। গার্ডরা তাদেরকে খুঁজেই যাচ্ছিল। দৌড়ানোর সময় তাদের জিপিএস ড্যামেজ হয়ে যায়। গার্ডরা তাদের দিকে এগিয়ে আসছিল, আর সেই সময় তারা বুদ্ধি করে সামনের উঁচু পাহাড়ে ফায়ার করে গার্ডদের মনোযোগ সরিয়ে দেয়। গার্ডরা সেখান থেকে চলে যায়, আর দুজনে হেঁটে হেঁটে মরুভূমি পাড়ি দিতে থাকে। তাদের সামনে গ্রামের দূরত্ব ছিল 5 ঘন্টা সময়। টমি বিভিন্ন বিনোদনমূলক কথা বলে মাইককে হাসানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মাইক নীরবতা পালন করেই চলেছে। মাইক সিরিয়াস কথাবার্তা শুরু করে, কিন্তু টমি মজা করার চেষ্টা করতে থাকে। সে সাথে মাইককে বিভিন্ন উপদেশ দেয়। হঠাৎ করে বাতাসে তাদের কাছে একটি সাইনবোর্ড উড়ে আসে, আর তারা দেখতে পায় সাইনবোর্ডে লেখা সামনে 33 মিলিয়ন মাইল গত 40 বছর ধরে পুঁতে রাখা আছে। মাইক এটা সিরিয়াস ভাবে নেয়, কিন্তু টমি বলে এগুলো আশেপাশে মানুষের একটি কৌশল, যাতে করে কেউ এখানে না আসে। আর এটা বলতে বলতে সে পিছনের দিকে হাঁটতে শুরু করে, আর কয়েক কদম হাঁটা পরে সে একটি ক্লিক সাউন্ড শুনতে পায়, এবং সঙ্গে সঙ্গে এক্সপ্লোশন ঘটে। আর এই এক্সপ্লোশনের ফলে টমি তার 2 পাই হারিয়ে ফেলে। টমিকে বাঁচানোর জন্য মাইক সামনে এগোনোর চেষ্টা করে, আর তখনই সে আরও একটি ক্লিক সাউন্ড শুনতে পায়। সে খুবই সহজে বুঝতে পারে যে সে একটি ল্যান্ডমাইনের উপরে পা রেখেছে, অর্থাৎ মাইক যদি একটিও পা সরায় তাহলে তার অবস্থাও টমির মতোই হবে। আসলে সিচুয়েশনটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাইকের আর কিছুই করা ছিল না, তাই সে টমির সাথে কথা বলার চেষ্টা করতে শুরু করে। টমি নিজের পায়ে একটি মরফিন ইনজেক্ট করে নেয়, যাতে করে তার ব্যথা কিছুটা লাঘব হয়। মাইক টমিকে তার রেডিও নিয়ে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করতে বলে, কিন্তু এটা তার নাগালের বাইরে ছিল। মাইক বলে আমি তোমার সাহায্যের জন্য এগিয়ে আসি, কিন্তু টমি বারবার মাইককে সাবধান করে এমনটা না করতে বলে, এবং মাইক যেন নিজেকে ঝুঁকির মধ্যে না ফেলে সেজন্য টমি নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে সুসাইড করে। মাইক হেল্প প্লিজ বলে চিৎকার করতে থাকে, কিন্তু মরুভূমিতে সে ছাড়া এখন আর কেউ নেই। সে দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে, এবং সেজন্য সে হাঁটু গিরে বসে পড়ে। মাইক চিন্তা করতে থাকে রেডিওটি তাকে যে কোনো ভাবে হাতে নিতে হবে, যেটা টমির পাশে পড়ে আছে। সে তার জুতোর লেজ এবং কুড়াল দিয়ে রেডিওটি নিজের কাছে টেনে নেয়, কিন্তু ইতিমধ্যে রেডিওর ব্যাটারি ডেড। বাকি ব্যাটারি রয়ে গেছে টমির ব্যাগের সাথে। সে কোনো উপায় না পেয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। সোলার এনার্জি দিয়ে ব্যাটারিতে চার্জ করে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করার জন্য, এবং সেই হেডকোয়ার্টারে ইমিডিয়েটলি হেল্পের জন্য আবেদন করে। কিন্তু হেডকোয়ার্টার থেকে জানায় এই মুহূর্তে সেখানে হেলিকপ্টার পৌঁছানো সম্ভব নয়। তাকে রেস্কিউ করতে আরো 52 ঘন্টার মতো সময় প্রয়োজন। হেডকোয়ার্টার থেকে তাকে আরো একটি সাজেশন দেওয়া হয়, যার ফলে সে তার প্রাণ রক্ষা করতে পারবে, কিন্তু তাকে তার পা হারাতে হবে। কিন্তু মাইক এভাবে বাঁচতে চায় না, তাই সে রেস্কিউ টিম আসা পর্যন্ত অপেক্ষা করতে চায়। আর তার অপেক্ষার পর এখান থেকে শুরু হয়। কিছুক্ষণ পরে একটি ধুলোর ঝড় তাদের দিকে এগিয়ে আসে। সে প্রচন্ড চেষ্টা করে নিজেকে সেখানে ধরে রাখে, আর ধুলোর ঝড় চলে যাওয়ার পর সে দেখতে পায় টমের ডেড বডি তার কাছে চলে এসেছে। সেখানে পর্যাপ্ত ব্যাটারি ছিল, কিন্তু রেডিওটি ঝড়ের কারণে দূরে সরে গিয়েছে। কয়েক ঘন্টা চলে গেল, তার কাছে কোনো পানি নেই, এমনকি সে সুইসাইড করতে চেয়েছিল। আর ঠিক তখনই সে দেখতে পায় একজন লোক জিগজ্যাগ স্টাইলে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছে। মাইক তাকে ল্যান্ডমাইন সম্পর্কে সতর্ক করে, কিন্তু এই লোকের আচরণ ছিল বেশ অদ্ভুত। মাইক তার কাছে সাহায্য চায়, কিন্তু এই বেদুইন মাইককে কোনো রকম ভয় না পেয়ে সামনের দিকে এগোতে বলে। এরপর মাইক লোকটির হাতে একটি পানির পট তুলে দেয়, একটু পানি আনতে বলে, কারণ সে অলরেডি ডিহাইড্রেট। বাধ্য হয়ে সে নিজের মূত্রে পান করে, এবং সে পানির আশা ছেড়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় যে একটি ছোট বাচ্চা তার দিকে পানির পট নিয়ে এগিয়ে আসছে, এবং সেটা সে মাইককে দেয়, এবং সেই পট পানিতে ভর্তি ছিল, এবং মাইক সেই পানি প্রাণ ভরে পান করে। মেয়েটি কথা বলতে পারে না, তবে মেয়েটি তাকে একটা খেলনা সোলজার দেয়। সে সাথে মেয়েটি মাইককে ইশারা করে যে আপনি সামনের দিকে এগোন, কিন্তু মাইক মেয়েটিকে রেডিওটি কাছে এনে দিতে বলে, কিন্তু মেয়েটি তার ভাষা বুঝতে পারে না।
মাইক বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে। মেয়েটি দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর রাত নেমে আসে। মাইক আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পরে সে প্রাণীদের ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। তবে মাইক সেই মুহূর্তে তার ফোনে পরিবারের ছবি দেখতে শুরু করে। সে একটি ভিডিও প্লে করে। ভিডিওটিতে তার সঙ্গী তাকে বলছে যে সে তার জন্য এখনো অপেক্ষা করছে। এটা থেকে মাইক ইমোশনাল হয়ে পড়ে। সে ভাবতে থাকে সে হয়তো বা আর কোনোদিনও তার ওয়াইফকে দেখতে পাবে না। সে রাগে দুঃখে ক্ষোভে একেবারে ভেঙে পড়ে। আর কিছুক্ষণ পরে আগুন নিভে যেতে শুরু করে। আর ইতিমধ্যে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণী তাকে আক্রমণ করতে আসে। মাইক তার হাতে থাকা বন্দুক দিয়ে প্রাণীগুলোকে তাড়ানোর চেষ্টা করতে থাকে এবং একটি প্রাণী টমের ডেড বডি টেনে নিয়ে চলে যায় আর অন্য একটি প্রাণী তার দিকে এগিয়ে আসতে থাকে। তবে মাইক টস মেরে দেখে যে প্রাণীটি একটি ল্যান্ডমাইনের উপরে দাঁড়িয়ে আছে আর তখনই বিস্ফোরণ ঘটে আর বিস্ফোরণের শব্দে বাকি প্রাণীগুলো চলে যায়। সকালে সে লোক আবারও উপস্থিত হয়। লোকটি মাইককে বলতে থাকে যে তুমি খুবই লাকি যে তুমি এখনো সুস্থভাবে বেঁচে আছো, এমনকি সেই প্রাণীগুলোর সাথে লড়াই করেছে। সে আবারও মাইককে সামনে এগোতে বলে, কিন্তু মাইক এতে ভরসা পাচ্ছিল না। লোকটি মাইককে বলে যে মাইক সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তবে আমি জিগজ্যাগ স্টাইলে চলাফেরা করি, এতে আমার কিছুই হয় না, কারণ এটা সোজাসুজি চলার চেয়ে অনেকটা নিরাপদ। মাইক আবারও তার কাছে রেডিওটি নিয়ে আসতে বলে, তবে এবার লোকটি তার কাছে রেডিওটি নিয়ে আসে আর এরপর লোকটি আবারও চলে যায়। মাইক তার দিকে তাকিয়ে বুঝতে পারে যে রেস্কিউ টিম আসতে এখনো 24 ঘন্টা বাকি আছে এবং সেই মুহূর্তে তার হ্যালুসিনেশন হতে শুরু করে। সে হ্যালুসিনেশনে দেখতে পায় যে মৃত টমি জেগে উঠেছে এবং সে তাকে মোটিভেট করছে। সূর্য আবার ডুবতে শুরু করে। রাত নামলে মাইক তার জীবনের সমস্ত মিস্টেক সম্পর্কে ভাবতে শুরু করে। সে ভাবতে থাকে যে সে তার ওয়াইফকে কিভাবে ছেড়ে এসেছে। সে আবারও ভয়ঙ্কর প্রাণের অস্তিত্ব বুঝতে পারে। মাইক এলোপাতারি ভাবে গুলি করতে শুরু করে। এভাবে কিছুক্ষণ চলে। সকাল হয়, সে আবারও বাস্তবতায় ফিরে আসে এবং সে দেখতে পায় চারদিকে বেশ কয়েকটি প্রাণীর মৃতদেহ পড়ে আছে। মাইক এই বিস্তীর্ণ মরুভূমিতে একা ছিল না, তার সঙ্গে ছিল একটি ল্যান্ডমাইন আর সে ল্যান্ডমাইনের ওপর একই অবস্থায় 45 ঘন্টা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে হেডকোয়ার্টার থেকে কল পায়। কলে তার সিনিয়র বলে যে রেস্কিউ টিম লেট করে ফেলেছে, এখনো 17 ঘন্টা লাগবে। তবে ইতিমধ্যে মাইক ধৈর্যের সমস্ত সীমা ক্রস করে ফেলেছে। মাইক ভেঙে পড়ে। ঠিক তখনই তার সিনিয়র বলে ওঠে, তোমার সঙ্গে তোমার ওয়াইফ কথা বলবে। মাইক তার ওয়াইফের কাছে দুঃখ প্রকাশ করতে থাকে, কারণ সে তাকে ছেড়ে চলে এসেছে। সে ভীষণভাবে কান্নাকাটি করে, তার ওয়াইফের সাথে বিভিন্ন কথা বলতে থাকে। এরপর সে হ্যালুসিনেশনে দেখতে পায় যে সামনের সোফায় তার স্ত্রী বসে আছে। সে তার দিকে এগোনোর চেষ্টা করে, কিন্তু সে শক্তি হারিয়ে ফেলছে বারবার। হঠাৎ করে সে পড়ে যেতে থাকে আর ঠিক তখনই সে লোকটি এসে তাকে ধরে ফেলে। লোকটি তার ক্ষতে মলম লাগাতে শুরু করে এবং মাইককে বলতে থাকে সেও একটি মাইনের ওপর দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল আর এরপরে সে তার পা হারিয়েছে, কিন্তু সে এখনো বেঁচে আছে। সে যখন তার পা হারিয়ে তার স্ত্রী এবং মেয়ের কাছে পৌঁছায়, তাদেরকে দেখে সে তার সকল যন্ত্রণা ভুলে যায়। লোকটি আবারও বলে, আমাদের জীবনে যাই ঘটুক না কেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মাইক লোকটিকে বলে যে তুমি খুবই লাকি, তোমার মেয়েটি খুবই সুন্দর, যে কিনা আমাকে পানি দিতে এসেছিল। লোকটি হেসে ওঠে। সে বলে, আমার মেয়ে আর বেঁচে নেই, কারণ আমার মেয়েটিও একটি মাইন এক্সপ্লোশনে প্রাণ হারিয়েছে যখন তারা একটা মাইনকে রিপ্লেস করে একটা টিনের ক্যান রাখছিল। লোকটি মাইককে আরো কিছু উপদেশ দিয়ে চলে যায়। মাইক সে লোকের মেয়েটিকে আবারও দেখতে পায়, তবে এটা ছিল তার হ্যালুসিনেশন। মাইক আবারও তার কল্পনায় দেখতে পায় যে তার বাবা তার মাকে মারছে আর সে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। সে তার ওয়াইফের সাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে করে। সে রেডিওতে আরো একটি কল পায়। আসলে তাকে জানানো ছিল যে রেস্কিউ টিম তার পাশ দিয়ে যাচ্ছে, তাকে কেবল লোকেশনটি দেখিয়ে দিতে হবে। মাইক প্লেয়ার তুলে নেয় সিগন্যাল দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে গার্ডরা তাকে দেখে গুলি করতে শুরু করেছে। গার্ডের গুলিতে পিছনের মাইক বিস্ফোরণ ঘটে আর ধুলোর জ্বরে মাইকের হাতে থাকা প্লেয়ারটি উড়ে যায়। সে আবারও অসহায় পড়ে। অত্যন্ত দুর্বল হওয়ার কারণে সে গুলিও করতে পারছিল না। আবারও তার ওয়াইফের কথা মনে হয় আর এতে করে সে মোটিভেট হয়। সামনে থাকা মাইনে গুলি করে এক্সপ্লোশন ঘটায় আর সামনে ধুলোর সৃষ্টি হওয়ার কারণে গার্ডরা তাকে দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগে সে স্নাইপার দিয়ে গার্ডদেরকে গুলি করে দেয়। রেস্কিউ টিম ঠিক তার পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু ক্লিয়ার এখনো তার নাগালের বাইরে ছিল। মাইকের মনে পড়ে সে লোক তাকে শুধুমাত্র একটু সামনে এগোতে বলেছিল আর সে তাই করে, কিন্তু কোনো বিস্ফোরণ ঘটে না। এর কারণ খুঁজতে মাইক জায়গাটি ঘুরতে থাকে আর সে দেখতে পায় সেখানে কোনো মাইন ছিল না। সেখানে মাইনের পরিবর্তে একটি টিনের ক্যান পুঁতে রাখা আছে। সম্ভবত সেই বাচ্চাটি এখানে এটা পুঁতে রেখেছিল যখন সে জীবিত ছিল। সে এতক্ষণে বুঝতে পারছে যে তারা কেন তাকে বারবার সামনের দিকে এগোতে বলেছিল। মাইক স্বস্তি ফিরে পায় আর ভাবতে থাকে সে আবারও তার ওয়াইফের কাছে ফিরে যেতে পারবে। সে
যেন নিজেকে বিশ্বাস করতে পারছিল না। মাইক আবারও ভাবতে থাকে তার সাথে এমনটা না হলে হয়তো সে জীবনের ভুলগুলো বুঝতে পারতো না। সে ফ্ল্যাটটি উন্মুক্ত করে বালিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে রেস্কিউ টিম তাকে খুঁজে পায় এবং মাইক তার ওয়াইফের কাছে ফিরে যায়। সে তার ওয়াইফকে হাত করার পূর্বে মুহূর্তে সে হাঁটু গিরে বসে পড়ে, যেমনটা সে এর আগে বহুবার করেছে। আর এরপর সে তার ওয়াইফকে প্রমিস করে যে সে তাকে ছেড়ে আর কোথাও যাবে না। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আপনি যদি এরকম ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা যাচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, ধন্যবাদ।